আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আমার ভিডিওটি যখন শুনছেন তখন হয়তো আপনারা দেখবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামের এই ক্যাঙ্গারু কোর্টটি তাদের ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে কোথায় দেখেন, আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই এই আদালতটি কেন আনকনস্টিটিউশনাল, ইল্লিগাল এবং কর্তৃত্ব বহির্ভূত। এই জাজরাও কেইফাবল না। কেন? প্রথম আসেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে বিচারটি হচ্ছে, এই আদালতে 2024 সালে সরকার পতনের আন্দোলনে যে প্রাণহানি বা সম্পদহানি ঘটেছে এটার জন্য বিচার করা যায় কি না। প্রথম কথা হচ্ছে যায় না। কেন যায় না? আপনারা আসেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে অপরাধ সংগঠিত হয়েছিল, ওই সময়ে বিচার করার জন্য 72 সালের সংবিধানে উপরে ভিত্তি করে একটি আইন করা হয়েছিল যেটার নাম ছিল দালাল আইন। পরবর্তীতে দেখা গেল যে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত অপরাধ, 4টি অপরাধ, একটি অ্যাগ্রেশন, অর্থাৎ একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে নেয়, আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ কোনো একটা বিশেষ জাতি, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা শ্রেণীকে যদি ওয়াইপ আউট করে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। 3 নম্বর হচ্ছে জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে যদি নির্বিচারে ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কোনো বিশেষ মানে এলাকায় মানুষকে গণহারে হত্যা করা হয়, সরি, সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা নয়, সেটা শিশু বৃদ্ধ আবাল বনিতা বলে কথা নয়, সবাইকে, এটাকে বলে জেনোসাইড। আরেকটি হচ্ছে সর্বশেষ, সেটি হচ্ছে ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমটা হচ্ছে যেমন যুদ্ধ চলাকালীন সময়ে নারীকে গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া, অর্থাৎ যুদ্ধের সময় নারীদেরকে ধর্ষণ করা, কারো ঘর জ্বালিয়ে দেওয়া, কারো পুকুরের মাছ তুলে নেওয়া, গোয়ালের গরুগুলো নিয়ে যাওয়া। কি কারণে? শুধুমাত্র যুদ্ধ চলছে, যুদ্ধের ভিন্ন পক্ষ হওয়ার কারণে, অথবা একটা হিন্দুকে মুসলমান করা, অথবা মুসলমানকে হিন্দুতে পরিণত করা, খ্রিস্টানকে জুইশকে খ্রিস্টানে পরিণত করা, অর্থাৎ মানুষকে ধর্মান্তরিত করা। এই সব অপরাধগুলোকে বলে ওয়ার ক্রাইম। অর্থাৎ ওয়ারের সময়ে এই সব অপরাধের বিচার করা সম্ভব হয় না। এবং সেগুলা, এই 4টি অপরাধের বিচার করার জন্য নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল এবং ইসরায়েলে আইকম্যানের যে ট্রায়াল হয়েছিল, সেই ট্রায়ালগুলোতে ক্লিয়ারলি বলছে এই রকমের অপরাধ জাতীয়ভাবে, স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এই বিচার করা যাবে। তো সুতরাং এই বিচারগুলো করার জন্যই কিন্তু 1973 সালের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তৈরি করা হয়। অর্থাৎ এই ট্রায়ালের মূল উদ্দেশ্যই হচ্ছে, এই আইসিটির মূল উদ্দেশ্যটাই হচ্ছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে অপকর্ম সংগঠিত হয়েছিল সেটার বিচার করা। ধরে নিলাম আপনি ভবিষ্যতের জন্যও চান, তাহলে সেই রকম একটি যুদ্ধ হতে হবে, যুদ্ধকালীন যুদ্ধ অবস্থা থাকতে হবে, আর্মি এবং সেনাবাহিনী এবং সাধারণ মানুষ অথবা একটা বিশেষ গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হতে হবে। সেই যুদ্ধে, প্রলং যুদ্ধে যদি অসংখ্য মানুষের মৃত্যু হয়, আজকে পর্যন্ত জাতিসংঘে যে 1400 মানুষের মৃত্যুর কথা বলেছে, আপনারা সরকারে আছেন, আপনারা মাত্র 700 মানুষের কথা বলেছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি সন্ত্রাস, সাদাবাজ, দুর্নীতিবাজ। আমাদের নাঙ্গলকোটেও একজনকে জুলাই যোদ্ধা বলা হয়েছে, সে কিন্তু ডাকাতি করতে যায় মারা গেছে, অথচ আওয়ামী লীগের সাথে বা যাদের ঘর ডাকাতি করছে তাদের কোনো সম্পর্ক নেই। তো সেই জন্য বলছি, এই রকম কোনো আজ পর্যন্ত আপনি হত্যা কতজন হয়েছে, কে হত্যা করছে সেটাও নির্ধারণ করতে পারেন নাই। তাই বাংলাদেশে 1971 সালের পর এখন পর্যন্ত সেরকম সিচুয়েশনে তৈরি হয়নি, যার জন্য এই ওয়ার মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে প্রিফেস মুখবন্ধ, সেখানে যদি দেখেন বলা আছে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, নারকীয় অপরাধ সংগঠিত হয়েছে, তার বিচার করার জন্য এই আইনটি। এখন আজকের দিনে আপনি যদি আরও পৃথিবীর 10টি বিচার দেখেন, যেমন মনে করেন সিয়েরা লিওনে বিচার হয়েছে যুদ্ধ অপরাধের, টোকিও ট্রায়াল হয়েছে, রুয়ান্ডা ট্রায়াল হয়েছে, তারপরে আপনি দেখবেন যে কসোভোতে ট্রায়াল হয়েছে, তারপরে তানজানিয়াতে ট্রায়াল হয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরেকটা দেশ আছে ক্যাম্বোডিয়া, সেখানে ট্রায়াল হয়েছে। আপনারা যদি সেই ট্রায়ালগুলো দেখেন, সবগুলো ট্রায়ালে কিন্তু আন্তর্জাতিক মানের এইসব ট্রায়ালে যুদ্ধবর্তী সময়ের
অপরাধের বিচার করার জন্যই শুধু এই ট্রায়ালগুলো হয়েছে। বাংলাদেশে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইম্পোজিশন, মানে জোর করে যেটা যে অপরাধের না সেই অপরাধের বিচার করার চেষ্টা করা হচ্ছে। এবং বাংলাদেশে যে মানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তারা সবাই কিন্তু 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্যই কিন্তু তাদের বিচার হয়েছে। এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমি যেখানে বলতে চাই যে এই যে মনে করেন বিচার আদালত, এই বিচারে এখানে যে বিচারটি হবে, আমাদের বাংলাদেশে একটি সংবিধান রয়েছে, 73-এর একটিও সংবিধানের অধীনেই কিন্তু করা হয়েছে। এখন সংবিধানের মধ্যে অথবা পার্লামেন্টে কোনো একটি আইন পাশ করলে দুইটির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, অর্থাৎ দুইটার মধ্যে যদি কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয় তাহলে সংবিধানটা প্রাধান্য পাবে। আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান সংবিধান, এই সংবিধানে বলা আছে 67 বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা এই হাইকোর্ট ডিভিশনের কোনো জাজ তিনি আর কাজে থাকতে পারবেন না, তাকে অবসরে যাইতে হবে। তার মানে কি 67 বছর হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা। তা এখন আপনি দেখেন যে জাস্টিস নজরুল ইসলাম, এই জাস্টিস নজরুল ইসলাম যে দুইটি আদালত চলছে আপনারা জানেন, ICT 1 এবং ICT 2। ICT 2 এর এই নজরুল ইসলামের উনি 2000 মানে আরো অনেক আগে তিনি জাস্টিস হিসেবে 67 বছর হওয়ার কারণে অবসরে গেছেন। অবসরে যাওয়ার পর আজকে তার বয়স 73 বছর। 73 বছরের একজন মানুষ, যেখানে সংবিধানে ক্লিয়ারলি বলা আছে 67 বছর হওয়ার পরে আপনি আর বিচার হওয়ার যোগ্য না, তাহলে তিনি কিভাবে বিচার হলেন? নাল অ্যান্ড ভয়েড, অবৈধ। আপনি কোনো বিধি দিয়ে, কোনো আইন দিয়ে, কোনো ঘোষণা দিয়ে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড যেটাকে বলে আমাদের কনস্টিটিউশন, সেটাকে বাদ করতে পারবেন না। 96 অর্থাৎ আমাদের সংবিধানের 96-এর 1 আর্টিকেল 96 প্যারাগ্রাফ 1-এ ক্লিয়ারলি বলা আছে যে আপনি 67 বছরের উপরে থাকতে পারবেন না। সুতরাং এই জাজের নিয়োগ অবৈধ। দ্বিতীয়তে আসেন গোলাম মর্তুজা, যিনি 1 নাম্বার এই ICT 1-এর চেয়ারম্যান। তিনি 2018 সালে তিনি এই ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অথবা ডিস্ট্রিক্ট জাজ থেকে তিনি অবসরে গিয়েছেন 57 বছর বয়সে। 6 বছর চাকরি করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিন হিসেবে। অর্থাৎ তিনি কিন্তু আর বিচার করাতেও নেই আর আইন প্রফেশনেও নেই, তাহলে তিনি কিন্তু আউট অফ দ্য স্কোপ, তার কোনো আর এখানে আসার সুযোগ নেই। আর যদি তাকে জোর করেও আনেন, সেখানে আরেকটি ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে। বাংলাদেশে 54 বছরে যেই সব মানে ডিস্ট্রিক্ট জাজকে যখন আপনার হাইকোর্ট ডিভিশনে এনে যখন আপনি নিয়োগ দিবেন তখন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ 2 বছরের জন্য। 2 বছর পরে তার কার্যক্রম কর্মক্ষমতা দেখে তাকে স্থায়ী করা হয়। তো এই 2 বছরের জন্য যখন অ্যাডহক ভিত্তিতে দিবেন তখন রুল হচ্ছে আপনাকে মিনিমাম 9 ইয়ার্স, অর্থাৎ 2 বছর হলো আপনার কোয়ালিফাইং পিরিয়ড অ্যাজ এ টেম্পোরারি জাজ, আর বাকি 7 বছর হচ্ছে যদি আপনি চাকরি করেন, তারপরে যাই আপনি পেনশন পাবেন হাইকোর্টের, সুপ্রিম কোর্ট থেকে, নাইলে পাবেন না। এই জন্য যখনই কোনো অ্যাডহক জাজ নিয়োগ দেওয়া হয়, দেখা হয় তার বয়স আরও 10 বছর সার্ভিস দেওয়ার মতো আছে কিনা। অর্থাৎ 57 বছরের উপরে চলে গেলে আর বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের অ্যাডহক বিচারক হওয়ার জন্য তাকে কোয়ালিফাই হিসেবে ধরা হয় না। এই জাজের বয়স হচ্ছে 63 বছর। বাংলাদেশের ইতিহাসে হাইকোর্টে কোনো জাজকে 60 ইয়ার্স এইজে নিয়োগ দেওয়া হয় নাই। আমি আপনাকে বলতেছি 1971 থেকে 2024 সাল আপনি বাংলাদেশের সমস্ত জাজদের ইতিহাস ঘেঁটে দেখেন, তার মানে হচ্ছে তিনি ডিসকোয়ালিফাইড। এই দুই চেয়ারম্যানের কথা বললাম। এবারে আসেন এদের সাথে যে দুইজন করে জাজ দেওয়া হয়েছে। প্রথম ট্রাইব্যুনালে যে 2জন জাজ আছেন, এই 2জন জাজ নিয়োগ পেয়েছেন 2024 সালের অক্টোবর মাসে। নিয়োগ পেয়েছেন কিভাবে? অ্যাডহক জাজ হিসেবে। তারা লয়ার থেকে 10 বছর প্র্যাকটিস করলে হাইকোর্টে আপনি কিন্তু জাজ হতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আপনি জাজ হলেন, এটা হচ্ছে আপনার প্রথম বিচার। অর্থাৎ ওই 2জন জাজ জীবনে কোনোদিন একটি মামলায়ও জাজ হিসেবে বিচার করেননি অথবা ডিসিশন দেননি। তারা জীবনে এটাই তার প্রথম বিচার। তাহলে আপনি খেয়াল করেন, আপনি একটা দেশের প্রধানমন্ত্রীকে বিচার করছেন, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিচার করছেন এবং আন্তর্জাতিক অপরাধ বিচার করছেন। সেই ক্ষেত্রে আপনার জ্ঞান, গরিমা, দক্ষতা, নলেজ এবং অভিজ্ঞতা, সবচেয়ে বড় হলো অভিজ্ঞতা। তার মানে এই 2জন জাজের
একজন জাজেরও, এবং চেয়ারম্যান যিনি, তিনিও 2024 সালের অক্টোবরে নিয়োগ পেয়েছেন। এই তিনজনের একজনও একটি বিচার করারও তাদের কোনো অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা হিসেবে তারা ট্রায়াল দিচ্ছেন ভবিষ্যতে মানুষের আরো গলা কাটার জন্য এই শেখ হাসিনার বিচার করে। তার মানে তো বুঝতে পারছেন যে এই বিচারটি সেলের হাতের মোড়া করে ফেলছে। 3 নম্বরে আপনি আসেন যে জাস্টিসদের যে নিয়োগ দেওয়া, জাস্টিসের নিয়োগের পরে সেখানে যারা বিচার করেন, এই বিচার পরিচালনা যারা করেন, সরকার পক্ষে থাকে হলো প্রসিকিউশন টিম, আর আসামি পক্ষে থাকে ডিফেন্স। এবং ডিফেন্সের এবং প্রসিকিউশনের যে লয়ার, আপনি দেখেন এই ডিফেন্সের লয়ার যিনি সরকার দিয়েছে, তিনি কিন্তু কোর্টে জাজের সাথে আলাপ করছে, স্যার আমি তো আমার আসামির খালাস পাবে বলে পত্রিকাকে বলেছি, আমি যদি বলি যে খালাস পাবে না তাহলে তো আপনারও সমস্যা আমারও সমস্যা। অর্থাৎ তারা ম্যানিপুলেট করার যে সিস্টেমটা সেটা প্রকাশিত হয়ে গেছে। এক, দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, এই তাইজুল যুদ্ধ অপরাধীদের বিচার যখন, সত্যিকারের যুদ্ধ অপরাধীদের বিচার, 71-এর বিচার যখন চলছিল, তখন তিনি এই রাজাকারদের পক্ষে দিনের পর দিন কিন্তু মামলায় লড়েছেন। এখন তিনি সাইড চেঞ্জ করছেন, মানে সাইড চেঞ্জ করে এখন তিনি প্রসিকিউশন হয়ে গেছেন। তাহলে দেখেন, যেই মানুষটা 2 দিন আগেও আপনি অপরাধীদের, ওয়ার ক্রিমিনালদের পক্ষের লয়ার ছিলেন, আজকে আপনি সরকারের পক্ষের লয়ার হয়ে গেছেন। জাজ, লয়ার, প্রসিকিউশন এবং ডিফেন্স সবাই জামাত এবং বিএনপির প্রোডাকশন। এখন এই যে আপনি জামাত বিএনপি প্রোডাকশন দিয়ে একটি নতুন নাটক করলেন, এই নাটকটি দেখতে হয়তো মনোজ্ঞ হবে, শুনতে হয়তো কান জ্বালাপালা করবে, কিন্তু ইতিহাস কিন্তু আপনাকে কখনো এটার জন্য ক্ষমা করবে না। তার মানেটা হচ্ছে আজকের যে বিচারটি হলো, এই বিচার এই আইনে চলে না, কারণ এই আইনটি এই অপরাধের বিচার করার জন্য হয়নি। এক, দ্বিতীয় যে জিনিসটি বললাম, জাজদের যে নিয়োগ অবৈধ, বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের যে বিধি, সুপ্রিম কোর্টের বিধি মোতাবেক হয়নি। 3, এই যে আপনি যেই সব প্রসিকিউশন এবং ডিফেন্স নিয়োগ দিয়েছেন সেগুলো হলো বায়াসড। আর ফাইনালি আরেকটি জিনিস আপনাকে বলি, সেই জিনিসটি হচ্ছে, এই যে মনে করেন একটা বিচার হচ্ছে, আপাদমস্তকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করছেন, আপনি নুরেনবার্গ ট্রায়ালে যান, টোকিও ট্রায়ালে যান, ওই ট্রায়াল হতে মিনিমাম 1 বছর সময় লেগেছে। এই ট্রায়ালটি হতে মাত্র জুলাই মাসে শুরু হয়েছে, আগস্ট, মানে বিচারের অ্যাকচুয়াল বিচারটি শুরু হয়েছে আগস্ট মাসে, আগস্টের 1 তারিখ থেকে অক্টোবর মাসে বিচারটি শেষ হয়ে গেছে। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 4 মাসেরও কম সময়ের ভিতরে জাজমেন্ট হচ্ছে। আল্লাহর দুনিয়াতে 193টি রাষ্ট্র আছে, 50টির উপরে অপরাধের এইরকম আন্তর্জাতিক ট্রায়ালে বিচার হয়েছে। কোনো বিচার মিনিমাম শুরু থেকে শেষ, অর্থাৎ জাজমেন্ট দেওয়া পর্যন্ত সবচাইতে কম সময় লেগেছে ওই নুরেনবার্গ ট্রায়াল, যেটি অক্টোবর থেকে 1 বছরের 1946 সালের 45 সালের অক্টোবর থেকে 1946 সালের নভেম্বর পর্যন্ত 1 বছর সময় লেগেছে। টোকিও ট্রায়াল 2 বছর সময় লেগেছে, কিন্তু আমাদের এটা মাত্র 4 মাস সময় লেগেছে। এবং আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিধিতে বলা আছে 3 জন জাস্টিস থাকবেন, 1 জন চেয়ারম্যান, 2 জন সহকারী বিচারক। এই 3 জনের মধ্যে মিনিমাম 2 জন যদি না থাকে তাহলে শোনানো যাবে না, বিচার শোনা হবে না। কিন্তু গত 1 মাস থেকে এই গোলাম মর্তুজা সাহেব ছুটিতে আছেন, অর্থাৎ তিনি জাজমেন্ট লিখতেছেন, আর সকালে একজন জাজ শুনেন, বিকালে আরেকজন শোনেন, অর্থাৎ তারা যে আইন করছে সেটাও মানা হয়নি। তার মানেটা হচ্ছে কি, শোনার আগেই জাজমেন্ট লেখা হয়ে যাচ্ছে। ফাইনালি এই বিচারটি করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটিকে 4টি এই প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে সংশোধন করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, একজন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারে যদি একটি সংসদ থাকে, সংসদ না থাকলে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার কোনো ক্ষমতা থাকে না। এখন বর্তমানে বাংলাদেশে কোনো সংসদ নাই, সুতরাং প্রেসিডেন্ট আইন তৈরি করার মতো কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবেন না। প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মেয়াদ থাকে মাত্র 2 মাস, অর্থাৎ 60 দিনের ভিতরে যদি এই পার্লামেন্ট যদি সে আইনটি পাশ না করে, তাকে মৃত বলিয়া ঘোষণা করা হয়। তাহলে এখন আপনাদের 6 মাস ধরে, 8 মাস ধরে, 5 মাস ধরে, 4 মাস ধরে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে আইন করে আপনি বিচার করছেন, এই বিচার রেকটিফাই করলো কে? অর্থাৎ আপনার এই অর্ডিন্যান্সটা রেকটিফাই করলো কে? সংশোধিত নাই, তাই এটিও অবৈধ। তার মানে হচ্ছে এই তাইজুলের ম্যানুফ্যাকচার, এই তাইজুলের ক্যাঙ্গারু কোর্ট
ডে 1 থেকে এন্ড অফ দ্য ডে টোটাল টপ টু বটম করাপ্ট, বেসলেস, বায়াস, এগেনস্ট হিউম্যানিটি, এগেনস্ট ন্যাচারাল জাস্টিস এবং এগেনস্ট রুল অফ ল। ইতিহাস এখানেই শেষ নয়। শেখ হাসিনা, কামাল ভাই, ওদের বয়স হয়েছে, ওনারা হয়তো কোনো একটা সময় স্বাভাবিকভাবে মরে যাবেন। আমরা যারা মধ্যবয়সী অথবা আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, তারা আপনাদের আগে শেষ হয়ে যাবে না। এই বিচার এই বাংলার জমিনে ৭১-এর যে মহান মুক্তি সংগ্রামের যে স্পিরিট, সেই স্পিরিটে আমরা করে দেব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের ওয়াদা প্রজন্মের কাছে, বাঙালি জাতির কাছে, বাংলাদেশের কাছে, সভ্য দুনিয়ার মানুষের কাছে এবং মানবাধিকার এবং বিশ্ব সভ্যতায় যারা বিশ্বাস করে তাদের কাছে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।